শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন 2-1 গোলের ব্যবধানে স্প্যানিশদের জয়। নায়ক মিকেল মেরিনো 88 মিনিটে করা তার গোলে 16 বছর পর বিশ্বকাপের শেষ চারে স্প্যানিশরা, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে ন্যাশনাল টিম স্টার তপু বর্মন। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল ওয়ান্স অ্যাগেইন। ম্যাচটা যতটা এক্সপেক্টেড ছিল ততটাই জমজমাট হয়েছে কিনা, কারণ যথেষ্ট লড়াই হয়েছে এবং শেষ দিকে যে মেরিনোর গোল এবং দুর্দান্ত একজন ফুটবলার এই ওয়ার্ল্ড কাপে অন্তত পরপর দুটো নকআউট ম্যাচে এক্সট্রা টাইম, মানে তার সাব নেমে তিনি গোল করলেন অলমোস্ট এক্সট্রা টাইম কিংবা একেবারে শেষ দিকে। তো সেই ম্যাচটা তো জমেছে ওভারঅল, যেমনটা আশা করেছিলেন। কিছু কথা তো আমরা বলবোই ম্যাচ নিয়ে। বেলজিয়ামেরও এখানে সুযোগ ছিল, তবে ডি ব্রুইনা কোর্তোয়াদের এই শেষটাও আসলে খুব একটা ভালো হলো না। না, আসলে আমি বলবো যে কোর্তোয়া থাকা অবস্থায় আসলে টিমটা খুবই মোটিভেটেড ছিল এবং আমি যেটা আমি ভেবেছি সেটাই হয়েছে। আপনার কিছু ডিসাইসিভ সেভ দিয়েছেন কোর্তোয়া, যেখানে আসলে টিমটা উজ্জীবিত ছিল। আপনি যদি দেখেন, তারা প্রথম গোল কনসিড করে 41 মিনিটে গোল দিয়ে কামব্যাক করে। তারপরে আসলে স্পেনের যেই ফুটবল আমরা স্পেশালি সেকেন্ড হাফে দেখেছি যে তারা অল আউট ফুটবলে চলে গিয়েছে এবং তারা সবসময় দেখা গেছে যে বেলজিয়ামের ডি বক্সের সামনে ঘোরাঘুরি করছিল বল নিয়ে। ওইখানে ইয়ামেল, মাঝখানে অলমো, আপনার ফার্নান টরেস। তো এই যে ব্যাপারগুলি, রড্রি পিছন থেকে পেদ্রিকে নামানো হলো পরবর্তীতে অনেকবার, প্রথম 20-25 মিনিটেই তো অনেকবার অ্যাটাকিং থার্ডে ঢুকেছে। আসলে এই যে কোর্তোয়া ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে না, কিছু একটা মনে হয় হয়ে যাবে 90 মিনিটের মধ্যেই। তো আমরা দেখলাম সেটা আসলে আপনার কোভাসিচ দূর থেকে শুট করলো, সে বলটা ইজি বলটাকে ডিফ্লেক্ট হলো, পরবর্তীতে যে গ্রিপও করতে পারলো না, বলটা ডিফ্লেক্ট করে মেরিনো গোল দিয়ে দিল। আমরা একটু স্টেট দিয়ে শুরুটা করি তাহলে খুব স্বাভাবিকভাবে। ম্যাচটা একটা দারুণ ম্যাচ ছিল, সেমিতে ওঠার লড়াই। সেই লড়াইয়ে দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন বেলজিয়াম, যাদের বল পজিশনে স্বাভাবিকভাবেই স্পেনিশরা এগিয়ে 68-32। টোটাল শটসেও 17-5, অনেক বেশি তারা শটস নিয়েছে। পাসেস তো বরাবরই স্পেন সেরা, প্রায় অর্ধেকের বেশি বলা যায়, 312-664। ট্যাকেল 11-10, সেটাতে প্রায় কাছাকাছি বলা যায়। না, আসলে স্পেন শুনেন, আমার কাছে স্পেন যে আহামরি একেবারে ধরেন যে ফুটবলটা আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখেছি, একেবারে যে বিধ্বস্ত করে দিয়েছে অপোজিশনকে, সেরকম না। আপনি বল পজিশন ইজ কাউন্ট, সামটাইম ইজ ডাজ নট কাউন্ট। আপনি যখন ম্যাচ হেরে যাবেন এটার কোনো ভ্যালু নেই। তো বল পজিশন আমার কাছে মনে হয় না ম্যাটার, কিন্তু একটা কমফোর্টেবল জোনে থাকা যায়। আপনি উইদাউট বলে রানিং করছেন না, আপনি বেশিরভাগ সময় বলটা আপনি পায়ে রাখছেন, কিন্তু টোটাল শটে আমি বলবো যে আপনার 17টার মধ্যে ইয়ামেল মনে মেরেছে 8টা থেকে 9টা। তো সেই ক্ষেত্রে বলবো যে ইয়ামেলের কামব্যাক করাটা খুবই জরুরি ছিল এবং সে আসলে স্টেপ আপ করেছে, স্পেশালি এই ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছে। তার সাথে আমরা নিকো উইলিয়ামসকে আফটার লং টাইম এই ওয়ার্ল্ড কাপে হয়তো বা সেকেন্ড ম্যাচ এটা তাকেও নামিয়েছেন। আসলে স্পেনকে আমরা সচরাচর যেই ফুটবলে বেশি খেলতে দেখেছি সেটা উইং প্লেতে ইয়ামেল এবং নিকো উইলিয়াম তারা পারফর্ম করেছে 2024 সালে ইউরো কাপের যে ফাইনাল ম্যাচ স্পেনকে ফ্রান্সকে হারিয়েছে। আসলে যে ফুটবলটা আসলে মিসিং এই পর্যন্ত। তারা নাম্বার 9 আপনার মিকেল, যে কিনা আসলে সুযোগ প্রতি ম্যাচেই পাচ্ছে, 4টা গোলও করেছেন। তো সেক্ষেত্রে বলবো যে আসলে তারা ফুটবলটাকে এনজয় করছে। স্পেনের ফার্স্ট গোলটা আমরা যদি দেখি, আসলে যে গোলটা হয়ে গেল একটু আর্লি হয়ে গেছে 30 মিনিটের মধ্যে, সেই গোলটা 29-19 যখন, তখনই এখানেও সেই একই ধরনের কোর্তোয়া ঠেকিয়ে দিয়ে পরবর্তীতে গোলটা হয়। তবে এই গোলটা স্পেন খুব ভালোভাবে আদায় করে নিয়েছে। কতটাই বা করা যায়, এই শটটা রুখে দেন পরের ছবিতে আমরা দেখব থিবো কোর্তোয়া। তবে তারপর এসে রুইজের শট, তিনি গোল করে এগিয়ে দেন দলকে। ঠিক তার পরের শটে তিনি এগিয়ে যায়। তো না, এইখানে আর কিছু করার ছিল না। এই জায়গায় আপনার কোর্তোয়া আসলে দেখেন, ফার্স্ট যেই শুটটা অলমো নেয়, এটা কিন্তু একটা ট্রিমেন্ডাস সেভ তার। এটা টিমের জন্য কিন্তু বিশাল ধরনের, বাকিটা বোধহয় ডিফেন্ডারদের এখন বাকিটা ডিফ্লেকশন। এবং যদি আপনি বলেন সেক্ষেত্রে বলবো যে এই সিচুয়েশনে আপনার কনসেন্ট্রেশন অল অ্যাবাউট, ধরেন আপনার শুট অলরেডি হয়ে গেছে, বলের দিকে নজর ছিল। সেখানে যদি একটু এই যে 25-এর যদি একটু নজরটা ধরেন ফেভার রুইজের দিকে থাকতো, তাহলে হয়তো আপনার এই গোলটা হতো না এবং সে যে ক্লোজ ডাউন করতে পারতো। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় কি ভেরি কুইক সব কিছু হয়ে যায়
এই কুইক সময়টাই ক্যাচ করতে আপনার একটু প্রবলেম হয়ে যায় ডিফেন্ডারদের জন্য, এবং খুব দ্রুত পৌঁছে যায় আবার ওদের কাছে, এবং সেখান থেকে এত দ্রুত এত কাছ থেকে এত দ্রুত গতির শট ফেরানো মুশকিল, ইভেন দুটো ডিফেন্ডার থাকার পরও সেখানে কাজ হয়নি। তো এই গোলটা এগিয়ে যায় স্পেন খুব স্বাভাবিকভাবে। আমরা একটু সামনের দিকে যদি এগোই, কিছুক্ষণ পর একটা ফ্রি কিকও পেয়েছিল ইমাল, সে ফ্রি কিকটাও নেন, সেটাও তো খুব বেশি না, ম্যাচের বয়স 35 মিনিট যখন, তখন ডি বক্সের ঠিক বাইরে থেকে। কি মনে হয়েছিল এই সেটআপটা দেখে যে ইয়ামালের পক্ষে সম্ভব কিনা? না, ইয়ামাল আসলে আপনি আপনার এই জায়গায় ধরতে হবে যে কর্তো ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার স্টিল নাও। তো আপনি তাকে পরাস্ত করতে হলে আপনার কোন লেভেলের রেঞ্জ থাকতে হবে বলে, এবং কোন লেভেলের পারফেকশন থাকতে হবে, আপনি কোন বারে মারছেন, এটা কিন্তু আসলে অল অ্যাবাউট আপনার যে টেক কিক করেছে সেই, কিন্তু এটা আসলে একদম যে গোলের মতো মেরেছে তা কিন্তু না। এটা দেখেন একদম ইজি বোঝা যাচ্ছে যে আবার কোর্টটা ঠেকিয়ে দিল। তো আসলে এটা হয়তোবা টপ একদম পকেটে যদি হইতো তাহলে হয়তো ডিফিকাল্ট হইতো। ওটা মেসিদের দেখি আমরা ইদানিং আসলে, বা সেটাই করেন আমরা যে ফ্রি কিক থেকে যে গোলটা দেখি, মেসি আপনার এরকম শট কখনো নেয়নি। হয় আপনার নিয়ার পোস্টে একদম ওয়ালের উপর দিয়ে একদম টপ কর্নারে, নাইলে আপনার ধরেন ফার পোস্টে একদম আউটসাইড থেকে ইনসুইং করিয়ে টপ কর্নারে। তো এই যে এই ম্যাচটা আসলে আমরা সচরাচর মেসি থেকে বেশি দেখি। তো ইয়ামালের এত অ্যাটাকে যাওয়া, বাইরে দিয়ে মারা এবং ফ্রি কিক, এটা একেবারে যে কাজে লাগাতেই হবে এমন না, কিন্তু ওভারঅল কালকে তো মাঠে ভালো ছিলেন তিনি, তবে স্কোরিং এর জায়গাটাই তার না, ইয়ামালের আসলে মানে কালকে মাঠে আসলে থাকাটা এরকম ভাবে জ্বলে ওঠাটা প্রয়োজন ছিল। কারণ কি, তার কাছে আমরা যেই এক্সপেকটেশন অ্যাজ এ ফ্যান, সে বার্সেলোনার হলে 101টা ম্যাচ খেলে ফেলেছেন 18 বছরে। তো আসলে তার গোল 30টার বেশি, অ্যাসিস্টও 30টার বেশি। তো এই যে তার পারফরমেন্স, এটা ইনজুরিটাই আসলে তাকে ফুল সিজনের লাস্টের দিক দিয়ে ইনজুরি হয়েছে, আসলে এটা একটা ফ্যাক্ট। আপনি ওয়ার্ল্ড কাপে হয়তো নেক্সট ম্যাচ আরো ভালো খেলবে, সে কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ফ্রান্সকে যে হারাইতে পারবো না এটা কিছু না, আমি আবার সেম ফাইনালের মতো গোল করতে চাই তাদের এগেইনস্টে। তো সেটা সম্ভব না, সেমিফাইনালের মধ্যে একটা ম্যাচে একটা স্কোর করলে বা উইনিং গোল করলে সব ঘটনা কিন্তু অন্যদিকে ঘটে যায়। ঘটনা অন্যদিকে ঘটিয়ে দিয়েছিল বেলজিয়ামও, এই এক গোল শোধ করে। আমরা সেই গোলটা তাদের যদি দেখি, বেলজিয়ামের এই গোলটাও খুব দারুণভাবে ক্রসে, তারপরে হেডে যতটা আটকানোর চেষ্টা করা হয়েছে সেটা আটকানো যায়নি, এবং তিনি তো তাদের বেস্ট স্ট্রাইকার ছিলেন বলা যায়, তো তিনি গোল করে দিয়েছেন এখান থেকে। ক্যাটিলার আসলে অল অ্যাবাউট দেখেন, আপনি যদি বেলজিয়ামের 14টা গোল দেখেন, 14টা গোলের মধ্যে 7টাই এসেছেন ক্রস থেকে, ঠিক আছে? তার মধ্যে আপনার ধরেন লো ক্রস ছিল, এরকম হাই ক্রস ছিল। আসলে তারা যে প্ল্যানটা নিয়ে আসলে মাঠে নেমেছে দাদা, মানে টোটালি এক্সিকিউশন করেছেন তারা, এবং তারা তাদের প্ল্যানে সাকসেস ছিল। এখন ঘটনা হয়েছে স্পেন, আপনি এটা নর্মালি এটা ভাবতেই পারেন যে তারা অল আউট ফুটবলে আসবে এবং তাদের এগেইনস্ট আপনি এরকম অ্যাটাকিং অ্যাপ্রোচে আপনার যেতেই পারে, তারা আমাদের ডিফেন্সিভলি ভালো করতে হবে। আপনি যদি তাদের স্পেশালি ইয়ামেলকে ডিফেন্সিভলি দেখেন, তারা ইয়ামেল যখনই বল পেয়েছে, ডোকো কিনা ডিফেন্স করেছে, লেফট ব্যাক ডিফেন্স করেছে, তার সাথে নাম্বার 8 অলসো জয়েন করেছে, মানে তাকে 1v3 টাইট সিচুয়েশনে রেখেছে। তো এই যে স্যাক্রিফাইসনেস, আপনি ডোকোর পারফরমেন্স কিন্তু কালকে খুবই পজিটিভ লেগেছে আমার কাছে। সে যখনই বল পেয়েছে একদম স্ট্রেট তাদের উপরে গিয়েছে এবং তাকে বারবার ফাউল করা হয়েছে। তো ডি ব্রুইনে আমার কাছে মনে হয় যে 80 মিনিটে যদি সে চেঞ্জটা না হইতো, হয়তো বা আরেকটু ভালো হইতো ব্যাপারটা। আমরা একটু যদি কোর্তোয়াকে তুলে নেওয়ার ঘটনা, এক তো ঘটনা ঘটেই গেল, শেষ দিকে গেল ম্যাচ, তারপরে এলো 71 মিনিট, যে 71 মিনিটে আসলে একটা হারের গল্পই লেখা শুরু হয়ে গিয়েছিল কিনা জানি না। আমরা দেখলাম লেমেন্স তাকে নামানো হলো এবং কোর্তোয়া ব্যথা পেয়েছিলেন, স্বাভাবিকভাবে উঠিয়ে নেওয়া হলো। তো এই সেই মুহূর্ত, এর পরের ছবি দেখলে আমরা বুঝবো কাঁদতে কাঁদতে এক প্রকার, তাই না? তিনি একেবারে স্বাভাবিকভাবে, এটা হয়তো বা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, আমি জানি না 2000। এবং তখনও জানতেন না 70 মিনিট প্লাস হয়ে গেছে, এই খেলাটা তো টাই ব্রেকারেও যেতে পারতো, তিনি হয়তো সেই মুহূর্তে থাকবেন না, কিংবা এই ম্যাচ জিততেও পারতো তারা 86-7 মিনিট, হ্যাঁ 88 এর দিকে। তো আসলে আপনার কোর্তোয়া আসলে মানে ডিফেন্স লেভেলের একজন পারসন, এবং সে রিয়াল মাদ্রিদে, চেলসিতে তার যদি ক্যারিয়ার দেখেন, এবং সমর্থকরা স্প্যানিশ ডেফিনেটলি সবাই আসলে কোর্তোয়া তো শুধুমাত্র এক দলের নয়, ডিজার্ভ। আসলে সে যে সারা ওয়ার্ল্ডের হাজার হাজার লক্ষ লক্ষ গোলকিপারের আইডল, ডেফিনেটলি। তো আসলে যে গোলকিপারকে নামানো হলো, সে তো ম্যান ইউর
এক নম্বর গোলকিপার। আসলে ওই সিচুয়েশনে বলটা হয়তোবা তার জন্য একটু পেজি ছিল বা তার ডিসিশন নেওয়াতে একটু প্রবলেম হয়েছিল একেবারে। তো সেই বল আমরা দেখবো, সেই গোল দেখবো, তার আগে আমরা কোর্তোয়ার অবশ্যই তাকে তো সম্মান জানানোর যে ব্যাপারটা সেটা জানিয়েছে পুরো মাঠ, এবং তার একটা স্ট্যাট যদি আমরা এই ম্যাচেও দেখি যে একেবারে যদি তিনি তো অ্যানাউন্স করে দিয়েছেন যে জাতীয় দলের হয়ে আর থাকছেন না, তো তার যে শেষ ম্যাচের পারফরমেন্স সেটাও যদি আমরা দেখি যে 71 মিনিটে তিনি 4টা সেভ দিয়েছেন, 2 সেভ শটস ফ্রম ইনসাইড দ্য বক্স, মানে আর কি করবেন। 0.50 গোলস প্রিভেন্টেড, 1 পাঞ্চ, অ্যাকুরেট পাসেস দিয়েছেন 29টার মধ্যে 22টা এবং 7.8 রেটিং। না এটাই তো তার ন্যাচারাল ব্যাপার। আপনি যখন তার পারফরমেন্স দেখবেন আসলে তাকে কখনো আপনি ফালাই দিতে পারবেন না। তার যদি লোয়েস্ট পারফরমেন্স থাকে তখনও দেখবেন যে তার 5টা-6টা সেভ আছে সেই পারফরমেন্স। আসলে এই 71 মিনিট পর্যন্ত সে আসলে বেলজিয়ামের একটা মানে ত্রাণকর্তা হিসাবে ছিল মাঠে। আপনি যদি তার সেভগুলো দেখেন, যদি সেখানে সেভগুলো না হইতো নিশ্চয়ই আপনার 3-0 গোলে পিছিয়ে থাকতো। তো ম্যাচে ঘুরিয়ে রাখার কারণে হলো এই তিবো কর্তোয়া, যে কিনা আসলে 71 মিনিট পর্যন্ত টোটালি বেলজিয়াম টিমকে চিয়ার করে রেখেছে। আসলে ইনজুরি পার্ট অফ ম্যাচ, আপনার যে কোনো সিচুয়েশনে ইনজুরি আপনি হতে পারে, কিন্তু আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো রিপ্লেস ম্যান হিসেবে যে নামবে আসলে তার দায়িত্বটা তখন মানে কর্তোয়ার মতোই করা উচিত ছিল। একেবারে। তো তাদের জন্য শুভকামনা থাকবে, এই টিমটা ভবিষ্যতে আরো ভালো করুক, তার জায়গায় রিপ্লেসমেন্ট আসুক। তবে আরেকটা ঘটনা ঘটেছে স্পেনের হ্যান্ডবল নিয়েও, আমরা সেই ভিডিওটা যদি একটু দেখি তাহলে বোধহয় আরেকটু পরিষ্কার হব। সেটাও তো খেলা সম্ভবত 60 মিনিট ক্রস করেছে মাত্র, ঠিক সেই সময়টাতে। হ্যাঁ, এই জায়গায় দেখুন হেড আসলো, তারপরে হেড থেকে স্প্যানিশ, হ্যাঁ তার হাতে ক্লিন কিন্তু হ্যান্ডবল এটা ছিল। বার চেক করে নেই, তাই তো? এটা বার চেক না করানোর হাতের পজিশনটা দেখেন, দেখেন বডির সাথে ক্লোজ ছিল। হ্যান্ডবলের একটা নিয়ম আছে, আপনি যখন বডির বাইরে চলে যাবে হাত, দ্যাটস কাউন্টেবল। যখন আপনি হাত বাইরে থেকে ভিতরে নিয়ে আসবেন, এই যে দেখেন একদম বডির সাথে ওর হাত, দ্যাট ইজ নট কাউন্টেবল। কিন্তু অতটাও কি বডি ক্লোজ? আগে চেস্টে লেগেছে, পরে হাতে লেগেছে। ওকে, মানে যদি হাত বাইরের দিকে যেত তখন কিন্তু হাত উনি ক্লোজ করছিলেন, সেই মুহূর্তে লেগেছে। এই কারণে এই যে দেখেন বলটা কিন্তু চেস্টে লেগেছে, দেখছেন? চেস্ট বলটা ডাইরেক্ট হাতে লাগেনি, সাথে সাথে। হ্যাঁ, তো এর জন্য এটা বারে চেক করা হয়নি আর কি। তো এটা আপনি পেনাল্টি কাউন্ট করতে পারেন বক্সের মধ্যে এরকম একটা ঘটনা। সো এটা আমি প্রথম ভেবেছি আরে হোয়াই নট গিভ পেনাল্টি, পরবর্তীতে দেখলাম যে আসলে কিন্তু এই সমস্ত মোমেন্টে ভারে যে সেটা যদি পরিষ্কার দেখা হয় বা দেখানো হয়, সেক্ষেত্রে কি অপোনেন্টের জন্য এক ধরনের স্বস্তি কিনা? না হলে তো একটা কন্ট্রোভার্সি থাকে। আসলে আপনি মানে এক্সপেক্ট করতে পারেন যে সামথিং কামিং পজিটিভ, কিন্তু যখন আপনার যে বার চেক করার পরেও যদি ডিসিশনটা আসতো যে ইট ওয়াজ নট পেনাল্টি, তাহলে তো এটার কোনো ফল হলো না। কিন্তু বার যায়নি কেন, হয়তো এটা ডিসিশন তো অবশ্যই আছে রেফারি। তবে এরকম জায়গায় একটা পেনাল্টি যদি পেয়েই যেত বেলজিয়াম, তাহলে একটা ভালো অবস্থানে থাকতে পারতো, একটা খেলার মোড় ঘুরতে পারতো। তবে আপনি বলছেন এখানেও একটা লজিক আছে। তবে যে গোলটা আসলে খেয়েছে, শেষ গোল বা উইনিং গোল আমরা যদি বলি স্পেনের, বেলজিয়াম যেটা খেয়ে গেছে, সেই গোলটাও যদি আমরা একটু দেখি মিকেল মেরিনোর, তাহলে হয়তো এখন পরিষ্কার হবো যে ঘটনা কি ঘটেছিল। এখানে তিবো কর্তোয়া থাকলে কতটা আসলে বিষয়টা সেভ হতে পারতো, কারণ দূর থেকে শটটাই ছিল প্রথমে 25-30 ইয়ার্স প্রথম শটটা, সেটা তিনি ঠেকিয়ে দিলেন। আমরা গোলটা দেখবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, তো তারপরে যেটা খুব দ্রুত গতিতে ঢুকলেন মেরিনো, এবং তিনি তার ইমিডিয়েট আগেই তো তিনি ম্যাচেই এন্ট্রি নিয়েছেন, তাই না? সাব হয়ে খুব বেশিক্ষণ তো সময় পাননি। মানে আপনার 2 মিনিটের মধ্যে এরকম একটা মানে আসলে এটা অল অ্যাবাউট মানে ফর মি গোলকিপার মিস্টেক ব্রাদার। হ্যাঁ, আপনি যাই বলেন, আপনি এই এত দূর থেকে এটা তো গ্র্যাব করে নেয়ারই কথা নাকি? না, আপনি যদি নাই নিতে পারেন, সো আপনি এটাকে পাঞ্চ করে আউটসাইডে পাঠিয়ে দেন। ওকে, অ্যাট লিস্ট সেভ করে নিজের ডিফেন্ডারদের কাছে বা মেজারমেন্ট করতে হবে যে আসলে বলটা কত রেঞ্জে আপনার দিকে আসছে। আপনার কিছু বল আছে যে আপনি যদি বেশি পাওয়ার আসে তাহলে বলটাকে ধরার চেষ্টা করে না গোলকিপাররা সচরাচর, কিন্তু সে আসলে একদম বুকের বলটাকে সে ক্যাচ করতে পারেনি এবং সেই বলটা বের হয়ে যায়, যেটাতে আপনার মিকেল মেরিনো আসলে মানে খুবই ফ্রি পজিশনে চলে যায়। এবং ডিফেন্ডাররা দেখেন ততক্ষণে এটা ভাবতে পারে না, মানে এই শটটা যে এত দূর থেকে এসে এত দ্রুত ঘটনা ঘটবে বোধহয় এটা বুঝবেন। তারপর সুযোগ ছিল আসলে টোটালি 100% কনফিডেন্স ছিল গোলকিপারের প্রতি। আপনি দেখেন যে বলটা তার হাত থেকে ছুটে আসবে এটা তারা ভাবেইনি।
ঠিক আছে, আসলে এরকম একটা টপ লেভেলের গোলকিপার সে ম্যান ইউতে খেলে, আসলে এটা কিন্তু প্রায় কাছাকাছি লেভেলে ডিফেন্ডার সহ ছিলেন, এই ধরনের একটা সিচুয়েশনের জন্য যদি রেডি থাকতেন, সামনে আসতেন, তাহলে ক্লিয়ারও তো করা সম্ভব ছিল মেরিনোর আগে। হ্যাঁ, একটা সম্ভাবনা ছিল আসলে। ঠিক আছে, বিষয়টা যতটা গোল করার জন্য আসলে মরিয়া ততটা হয়তো সেভ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে থাকা যায় না। তবে এই গোলটা সেই গোল যে গোলে আসলে এগিয়ে যায় স্পেন, এবং এই গোলটা শোধ করা সম্ভব হয়নি। এবং মিকেল মেরিনো, যার কথা বলছিলাম, যিনি ত্রাতা হয়ে এলেন, তিনি এর আগের ম্যাচগুলোতে ত্রাতা হয়ে এসছেন। ইভেন এর আগে এরকম এর চেয়ে বড় মানে এরকম টুর্নামেন্টে বা বড় টুর্নামেন্টগুলোতে স্পেনের ত্রাতা হয়ে তিনি এক্সট্রা টাইমে অনেক সময় গোল করেছেন বা উইনিং গোল করেছেন। আমরা তার স্ট্যাটটা যদি দেখি বা রেকর্ডটা দেখি মেরিনো, তাহলে বুঝতে পারবো যে তিনি অন্তত 3টা ম্যাচের কথা তো বলাই যায়। এই 119 মিনিটে যেই ইউরোতে 2024 তিনি গোল করেছিলেন, 91 মিনিটে তিনি গোল করলেন পর্তুগালের সঙ্গে এখানে রাউন্ড অফ 16-এ, এবং 88 মিনিটে গোল করলেন এই কোয়ার্টার ফাইনালে। সুতরাং, এবং হি হ্যাজ অনলি প্লেড 66 মিনিটস অফ ফুটবল ইন দোজ 3 ম্যাচেস কম্বাইন্ডলি। না, আসলে এই মিকেল মেরিনো এরকম একজন প্লেয়ার, সে আর্সেনালও ফুল টাইম পায়নি, হয়তো বা একটা সময় পেয়েছে, এখন তো তাকে ওইভাবে 11-এ খেলানো হয় না, আর্টেটা কখনো তাকে খেলায় না। যখনই তাকে নামানো হয়, স্পেশালি 25-30 মিনিটস 20 মিনিটস, তখনও সেই জায়গায়ও গোল করে। আসলে তার একটা মানে ব্যাপার আছে, যেটা কিনা আমরা এই 2 ম্যাচে দেখেছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো কি তার জানেন, পজিশন সেন্স। সে আসলে এরকম পজিশনে থাকে, আপনি বল না দিয়ে পারবেন না। তো আমরা যেহেতু সামনে আর্জেন্টিনার ম্যাচ, সেটা নিয়ে কথা বলবো, তার আগে আমাদের হয়তো বিরতিতেও যেতে হবে। তবে তার আগে আরেকটা শেষ প্রশ্ন যদি হয় যে ইটস ফ্রান্স ভার্সেস স্পেন, তো সেটা আসলে কতটা কঠিন সেমি হতে যাচ্ছে আসলে? না, এটা তো আপনার অঘোষিত ফাইনাল। হ্যাঁ, সেটাই তো। আপনি এটা মানে একটা ফাইনালই ধরতে পারেন, সেমিফাইনাল তো। কিন্তু এই ম্যাচটা আসলে খুব ইন্টারেস্টিং হবে, এবং মিডফিল্ডে ব্যাটল হবে, ডিফেন্সিভলি ব্যাটল হবে। আপনি যদি ডিফেন্সিভলি দেখেন, টপ 10 লিস্টে সেখানে ওপামেকানো ফার্স্ট পজিশনে আছে, আপনার সেকেন্ড, থার্ড, ফোর্থ পজিশনে আপনার কোবাসি, তারপরে লাপার্তে এবং রদ্রি। এই যে একটা ব্যাটল, এটা কিন্তু আসলে টপ ব্যাটল। সো এখানে কি ফ্রান্স থ্রু আউট দিস টুর্নামেন্ট যে ফুটবল খেলেছে, নিশ্চয়ই স্পেনের চেয়ে বেটার বলবেন আপনি? স্পেন থেকে বেটার আমি বলতে পারি, কিন্তু সেই ম্যাচে আমি বেটার বলবো। সেমিতে আসলে স্পেন ফ্রান্স এখানে আসলে কোনো হিসাব নিকাশ খাটবে না, সেটাই বলছে। তবে একটা হিসাব আপনি করতে পারেন, যে ব্রেকটা, ছোট্ট একটা ব্রেক এক্সপার্ট টেবিলে, তারপর ফিরছি সঙ্গে। ওয়েলকাম ব্যাক অনস এগেইন। আপনি দেখছেন এক্সপার্ট টেবিল। রঞ্জন শান্ত আছে আমার সঙ্গে, তপু বর্মন। আর ইংল্যান্ড নরওয়ে, তার অপেক্ষায় মায়ামি গার্ডেন্সে খেলা। বাংলার সময় সেটা পড়ে গেছে রাত 3টায়। তবুও এই ম্যাচটার যে আমেজ, সেটার কমতি তো একেবারেই নেই। একদিকে হালান্ড, ওডেগার্ডরা আছেন, তো অন্যদিকে হ্যারি কেন, বেলিংহামরা রয়েছেন। দুর্দান্ত একটা ম্যাচ নিশ্চয়ই প্রত্যাশা করছেন এই ম্যাচটা। না, আসলে দুর্দান্ত একটা ম্যাচ আসলে হবে, কারণ দুইটা টিমই ইউরোপের, এবং ম্যাক্সিমাম প্লেয়ার সব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এবং তার সাথে সব ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। তো আসলে আপনি যদি খেলার স্টাইল অফ প্লে দেখেন, মোটামুটি সিমিলার আছে, এবং তার সাথে আপনার যারা কিনা আসলে ম্যাচের ডিসাইসিভ রেজাল্ট করে দিতে পারে, তার মধ্যে ধরেন হালান্ডকে ধরতে হবে, ওডিগার্ডকে ধরতে হবে, সোল্ড এবং নোসা, গোলকিপারকে ধরতে হবে। ইংল্যান্ডের সংখ্যাটাও তো কম না, বেশি বড়। গত ম্যাচে যে পারফরম্যান্স, ও মাই গড, আউটস্ট্যান্ডিং দারুণ দিয়েছে। আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে আরেকটা ম্যাচ, যেটা কিনা আসলে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ হতে পারে। এই ম্যাচে হয়তো এটা ওই যে অলমোস্ট ফ্রান্স স্পেনের সেমির মতো একটা ম্যাচ কোয়ার্টারে আপনি পাচ্ছেন। এই ম্যাচে হয়তো বা বেশি স্কোরিং গোল স্কোরিং হবে না, কিন্তু এই ম্যাচে আপনার অনেক কিছু আমরা দেখতে পারি। আপনার ইয়েলো কার্ড হইতে পারে বেশি, রাইট। আপনার মানে একটা যে ব্যাটল, আপনি ধরেন হালানের সাথে ধরেন দুই ডিফেন্ডারের একটা ব্যাটল হতে পারে, তার সাথে বিলিংহাম, আপনার এডারসন এবং ডাকলান রাইস, তাদের একটা ব্যাটল হতে পারে অডিগরের সাথে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা এনজয়। আপনি ওয়ার্ল্ড কাপ ছাড়া কিন্তু এরকম প্যাশন নিয়ে আমাদের দেশের মানুষরা কখনো ফুটবল খেলা দেখে না। তো এই যে ব্যাপার, আপনার 3টা হোক আর 7টা হোক, 4টা হোক, সবাই কিন্তু টিভির পর্দাটায় ঠিকই আপনি বসে থাকবেন। মানে দুই দলই দুটো দারুণ ম্যাচ জিতে এদিকে এসছে, তাই না? ইংল্যান্ড তো মেক্সিকোর সঙ্গে যে পরিবেশে, যে পরিস্থিতিতে খেললো,
সেখানে জিতলো এবং হ্যারি কেনরা যেভাবে কামব্যাক করছেন, বেলিংহাম যেভাবে দুর্দান্ত করছেন, অপরদিকে নরওয়ে তারা তো ঐতিহাসিক এক ম্যাচ জিতলো হাল্যান্ড ব্রাজিলের সঙ্গে বলা যায়। তো এই যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে দুই দল আসা, এখানেও নিশ্চয়ই আপনি আসলে এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই, এনিবডিজ গেম হতে পারে। না, আসলে অল অ্যাবাউট আপনার ট্যাকটিক্সটা বড় ইম্পর্টেন্ট আজকের ম্যাচে তিনটায়। কারণ আসলে টোকেল আসলে কোন ভাবে নরওয়ের সাথে খেলতে নামবে এটা বড় ব্যাপার, এবং নরওয়ের কোচ আসলে কিভাবে এত স্ট্রং একটা অপোজিশনের সাথে কিভাবে খেলতে নামবে এটাও কিন্তু কাউন্টেবল। আপনার অল অ্যাবাউট ধরেন, আপনি যদি নরওয়ের খেলা দেখেন ব্রাজিলের সাথে, তারা কিন্তু বল পজিশনকে হারাতে চায়নি, তারা বল পজিশন রেখে হার্ট করার চেষ্টা করেছে। অপর দিকে ধরেন আপনার ডাকলান রাইস এবং এডারসনের দেখবেন যে ওরা তাড়াতাড়ি বল রিলিজ করতে চায়, স্পেশালি বিলিংহাম, ওইখানে আপনার অ্যান্থনি গ্রোডন এবং সাকা, তার সাথে হ্যারি কেন, তাদেরকে খেলানোর বেশি চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ফুটবল। তো ক্যানসাসে আমরা আরেক ধরনের ফুটবল, সেটা আর্জেন্টিনার কথা আমরা একটু কম বলছি, কারণ সবাই বলছে যে সুইজারল্যান্ডের সঙ্গে হয়তো খুব কঠিন পরীক্ষা হবে না, তবে সব দলের সঙ্গেই তো কঠিন পরীক্ষা দিচ্ছে আর্জেন্টিনা, তো সেই দলগুলো আর্জেন্টিনাকে ফেলতে পারছে। কেমন হতে পারে সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার কিংবা সুইজারল্যান্ডের? তবে একটু বলে রাখা ভালো যে সুইজারল্যান্ডের যে টপ প্লেয়ার মানজুবি কিন্তু থাকতে পারছেন না। হাসি দেন, আসবো কেন, এটা তো আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তি হলেও আসলে হু নোজ, কোনো একজন তো তার জায়গায় এসে ভালো করতেই পারে। অলরাইট, এটা তো ভালো। এটাই তো লাস্ট ম্যাচের ছিল, 11 ছিল। আপনি হাসতে চান 100% চেঞ্জ হবে এই ম্যাচের শেষে, আপনি আবারও হাসতে চান? হোয়াই নট ব্রাদার। কিন্তু একটা লম্বা সমর্থক কিন্তু আছে, তারা অপেক্ষা করছে যে কবে আসলে এখন সব সুইজারল্যান্ডের সাপোর্টার হয়ে যাবে। দেখা যাবে যে সুইজারল্যান্ডের জার্সি খুঁজে খুঁজে কিনছে আপনার পরার জন্য তারা। সুইজারল্যান্ড আসলে মনের ভিতরে তো আমরা জানি কি চলছে না, এটা মানে পারফেক্ট 11, এটা আসলে আর চেঞ্জ করবে না স্কলানি, এই সেটআপে থাকবে। আর সঙ্গে সাপোর্টার্স তো আছে। আপনি বলছেন জার্সি তো আমার মনে হয় যে অন্য জার্সি যেমন ব্রাজিল, এই জার্সি তো অসংখ্য, এই জার্সি পরেও তো সাপোর্ট। এখন এই জার্সির উপরে যদি লাল সুইজারল্যান্ডের জার্সিটা পরে, আপনি কি বুঝতে পারবেন ভিতরে কি আছে? যখন সুইজারল্যান্ড জিতে যাবে, ওই লাল জার্সি ফেলে যদি ইয়েলো জার্সি নিয়ে আপনার আনন্দ মিছিলে নেমে পড়ে, সেটাই হবে। তো আমরা সুইচদের দেখি আসলে মোজাম্বির পরে আসলে তবুও তাদের তো শক্তি কম খুব একটা নয়, এমবোলো এবং রয়েছেন আসলে তাদেরকে আপনার ধরতে হবে। আপনার সুইজারল্যান্ডের গোলকিপারকে ধরতে হবে। আসলে গোলকিপার খুবই ভালো ছন্দে আছে, দারুণ রেটেড গত ম্যাচে। ইজিপ্টের গোলকিপারকে দেখেন, 3টা ইজি চান্স আর্জেন্টিনার থামিয়ে দিল, স্পেশালি পেনাল্টি এই ম্যাকালিস্টারের এবং আলভারেসের। তো এরকম যদি কিছু ডিসাইসিভ সেভ দিয়ে দেয় সুইজারল্যান্ডের গোলকিপার, তখন কিন্তু ম্যাচ টাফ হয়ে যাবে। তো গোলকিপারের দিকে অনেকটাই মানে ভরসা থাকতে হবে সুইজারল্যান্ডের টিমের, এবং তার সাথে জাকার অধিনায়ক, যে কিনা সবসময় উইথ বলে খেলার চেষ্টা করে, খেলাটাকে ছন্দে আনার চেষ্টা করে, কিন্তু এমবোলোকেও আপনি ধরতে হবে। 2টা গোল 2টা অ্যাসিস্ট। সো অ্যাপার্ট ফ্রম টেকনিক্যালিটি, আমার মনে হয় যে মেন্টালি যে ম্যাচে কামব্যাক করেছে আর্জেন্টিনা, ওই জায়গা থেকে অনেক শক্তিশালী হয়েই থাকবে। হেড টু হেড বলছে যে হেরেছে বেশিরভাগ সব ম্যাচই হেরেছে, জিতেছে আর্জেন্টিনা, 2টা ড্র মানে জিততে পারেনি, 5টাই জিতেছে। আপনি ধরতেই পারেন যে আর্জেন্টিনা ফেভারিট, আমি তো ধরবো অবশ্যই। আর্জেন্টিনাকে ফেভারিট ধরা হচ্ছে, তবে সুইসরা ভালো ফাইট ব্যাক করবে সেই প্রত্যাশা আমরা করছি। দুটো দারুণ ম্যাচ হবে কোয়ার্টারে, এবং এখান থেকেও 2 সেমিফাইনালস তারা নির্ধারিত হয়ে যাবে। তপু বর্মনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যদিও আর্জেন্টিনা জিতবে বলেই তার বিশ্বাস, এবং অনেকে এই খেলাটা দেখবেন আর্জেন্টিনার বিপক্ষে হয়ে লড়বে 2 দল। আর আপনি থাকবেন বিশ্বকাপের এই উন্মাদনায় যমুনা টেলিভিশনের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি এক্সপার্ট টেবিল থেকে।